আরো একটা নতুন ক্লাস নিয়ে চলে এলাম। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিয়ে আমরা আলোচনা করব। ক্লাস 9-এর ইতিহাস, বুর্জোয়া বিপ্লব। এই ছোট্ট একটা ভিডিও আজকে হবে, কিন্তু এটুকু বলতে পারি যে ছোট্ট ভিডিওটা যে মন দিয়ে দেখবে এবং বোঝার চেষ্টা করবে তার কিন্তু এই বিষয় নিয়ে আর কোনো প্রশ্ন থাকার কথা নয়। ক্লাস শুরু করার আগে প্রথমে বলে রাখি যে যারা চ্যানেলটায় নতুন তারা চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারো, তোমাদের পরীক্ষা এবং পড়াশোনার বিভিন্ন কাজে হেল্প হবে। আর বন্ধুদের মধ্যে ভিডিওটা পাঠিয়ে তাদের উপকার করতে পারো। চলো, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বুর্জোয়া বিপ্লব। তোমরা নিশ্চয়ই বুর্জোয়া শব্দটার সাথে পরিচিত রয়েছো যারা ইতিহাস পড়ছো ক্লাস 9-এর। আশা করি তোমরা পড়েছো, আরেকবার দেখে নাও, তাহলে বিষয়টা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। আমরা পরপর কিন্তু 3টে ভিডিও করেছি এই বিষয়টার উপর। একটা প্রথম ভিডিও করেছিলাম যেখানে রাজা বিভিন্ন অর্থমন্ত্রীদের নিয়োগ করছিলেন, তো সেই ভিডিওটা। তারপর ছিল যে স্টেট জেনারেলের একটা ভিডিও, সেটা ছিল। তারপরে অভিজাত বিপ্লবের একটা ভিডিও ছিল। আর আজকের ভিডিওটা হচ্ছে বুর্জোয়া বিপ্লব। আর একটা কথা, এর আগে আমরা কিন্তু একটা টেনিস কোর্টের শপথের উপর ভিডিও করেছি। তো এই প্রত্যেকটা ভিডিও না একে অপরের সাথে কিন্তু লিঙ্কড রয়েছে, মানে তোমরা যদি সেই প্রথম থেকে দেখাটা শুরু করো তাহলে বিষয়টারও বুঝতে পারবে ভালোভাবে। তো আমি একটু জাস্ট আগের বিষয়গুলো একটু নিয়ে বলে নিই, তাহলে বুর্জোয়া বিপ্লব বিষয়টা একটু বুঝতে পারবে। দেখো, বিষয়টা হচ্ছে যে ফ্রান্সের পরিস্থিতি তো খুব খারাপ ছিল। অর্থনীতির ব্যাপারে আমি বলছি, রাজা তার বিলাস ব্যসনে মগ্ন ছিল। যখন দেশের মানুষ রুটির জন্য দাঙ্গা করছে, খেতে পারছে না, তখনও ফ্রান্সের রাজা বা রানীর হাজারের ওপর চাকর চাকরানি ছিল। তারা প্রচুর যুদ্ধে জড়িয়ে পড়েছিল, এমন কিছু যুদ্ধে তারা জড়িয়েছিল যেখানে জড়ানোর কোনো মানেই হয় না। তারা প্রচুর ভ্রান্ত অর্থনীতির আশ্রয় নিয়েছিল, যার ফলে ফ্রান্সের যে রাজকোষ তা কিন্তু একেবারে বলতে গেলে শূন্য হয়ে যায়। এবার বিষয়টা যেটা দাঁড়িয়েছে যে আমাদের রাজা, পূর্ববংশীয় রাজা, নাম হচ্ছে ষোড়শ লুই। এই মানুষটি কিন্তু একটা সময় এসে বুঝতে পেরেছে যে না, দেশের অর্থনীতির অবস্থা কিন্তু সত্যিই খুব খারাপ, আমাদের কিছু কিন্তু একটা করতেই হবে। তো তিনি কি করবে, তিনি করলো কি, তিনি পরপর কিছু অর্থমন্ত্রীদের নিয়োগ করলো। হ্যাঁ, অর্থমন্ত্রীরা কিন্তু আসলো, কাজ করার চেষ্টা করলো। অভিজাতরা, যাজকরা তাদের বিরোধিতা করলো এবং তারা আবার পদত্যাগ করলো। কিন্তু রাজা এটা বুঝে গিয়েছিল যে অর্থমন্ত্রীরা যেটা বলেছিল সেই জিনিসটাই ঠিক। অর্থমন্ত্রীরা কি বলেছিল? অর্থমন্ত্রীরা মূলত বলেছিল যে এই যে আপনার রাজ্যের যে 3 ধরনের মানুষ, সম্প্রদায়, প্রথম সম্প্রদায়, দ্বিতীয় সম্প্রদায়, তৃতীয় সম্প্রদায়, এই প্রথম দুটো সম্প্রদায় তো এত সুবিধা পায়, এত টাকার মালিক, তাহলে এনাদের থেকে কেন কোনো কর নেওয়া হয় না? সেটা ভূমিকর হোক, লবণ কর হোক, যাই হোক, কর কেন নেওয়া হয় না? শুধুমাত্র তৃতীয় সম্প্রদায়ের থেকে কেন কর নেওয়া হয়? তৃতীয় সম্প্রদায়ও কর দিক, কিন্তু সেই সাথে অভিজাতরাও কর দিক, যাজকরাও কর দিক। হ্যাঁ, তারা এটাই বলেছিল। রাজাও ভেবেছিল কথাটা কিন্তু ঠিক, যে যারা কর দিতে পারে তারা কেন কর দিচ্ছে না। তো রাজা করেছিল কি, এই প্রস্তাবটা পার্লামেন্টে নিয়ে যায়, অভিজাতদের কাছে নিয়ে যায়, অভিজাতরা এর বিরোধিতা করে। অভিজাতরা কি বলেছিল? বলেছিল যে স্টেটস জেনারেল নামক একটি সভা রয়েছে ফ্রান্সে, তোমরা আগের ভিডিও দেখলে বুঝতে পারবে যে স্টেটস জেনারেল যদি এই প্রস্তাবের সপক্ষে ভোট দেয় সেক্ষেত্রেই কিন্তু অভিজাতরা এই যে আইনটাকে মেনে নেবে। এবার স্টেটস জেনারেল বিষয়টা কি? স্টেটস জেনারেল হচ্ছে এমন একটা সভা যেখানে 3টে সম্প্রদায় আলাদা 3টে ঘরে বসবে এবং তারা ভোট দেবে। কিন্তু মজার বিষয় হচ্ছে তারা কিন্তু মাথা পিছু ভোট দিতে পারবে না, তারা কিন্তু সম্প্রদায় পিছু ভোট দেবে। এবার যাজকরা একটা ভোট দেবে, অভিজাতরা সবাই মিলে একটা ভোট দেবে, আবার তৃতীয় সম্প্রদায়রা কিন্তু সবাই মিলে একটা ভোট দেবে। তাহলে আলটিমেটলি ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, যেহেতু প্রথম দুটো সম্প্রদায়ের স্বার্থ এক, তারা সবসময় একই জায়গায় ভোট দেবে, মানে তাদের যে ভোট সংখ্যা হচ্ছে 2। আর তৃতীয় সম্প্রদায়ের যেহেতু স্বার্থটা আলাদা, তারা কিন্তু একটাই ভোট দিতে পারবে। তাই প্রত্যেকবার যেটা হয় যে 2-1 ভোটে কিন্তু এই তৃতীয় সম্প্রদায় হেরে যায় এবং ওই অভিজাতদেরই শুধু স্বার্থ রক্ষা হয়। এবার একটা জিনিস যেটা দেখা গেল যে আমাদের তৃতীয় সম্প্রদায় কিন্তু প্রথম থেকেই এই স্টেটস জেনারেল বা জাতীয় সভার অধিবেশনকে কিন্তু বয়কট করছিল। তাদের কিছু নিজস্ব দাবি ছিল, সেই দাবিগুলো তারা রাজার কাছে পেশ করেছিল। তাদের কি দাবি ছিল? মূলত
তাদের মূলত দাবি ছিল যে আমাদেরকে মাথাপিছু ভোটাধিকারের অধিকার দিতে হবে, ভোটদানের অধিকার দিতে হবে এবং আমাদের সবাইকে একটি কক্ষে বসাতে হবে। এবার প্রশ্ন আসতে পারে যে তৃতীয় সম্প্রদায় কেন হঠাৎ করে এই একটা দাবি করে বসলো? কারণ তৃতীয় সম্প্রদায় কিন্তু জানতো যে তারা সংখ্যায় বিপুল অঙ্কের, অর্থাৎ যদি মাথাপিছু ভোটের ব্যবস্থা রাজা করে দেন তাহলে কিন্তু তৃতীয় সম্প্রদায় অনায়াসেই যে কোনো ভোটে কিন্তু জিতে যাবে। তাই এটা তারা চেয়েছিল। পেয়েছিল কি? এই যে সম্মতিটি রাজার কাছ থেকে, সেটাই হচ্ছে আজকের ক্লাসের বিষয়, বুর্জুয়া বিপ্লব। চলো, তৃতীয় সম্প্রদায়ের আন্দোলনের ফলস্বরূপ রাজা 23শে জুন একটি ঘোষণার দ্বারা জনতার কিছু কিছু অধিকার কিন্তু স্বীকার করে নিয়েছিলেন, কিন্তু এর ফলেও তৃতীয় সম্প্রদায়ের ক্ষোভ প্রশমিত হয়নি। তাহলে রাজা কিন্তু কিছু কিছু অধিকার মেনে নিয়েছিল তৃতীয় সম্প্রদায়ের। তারিখটা কত? তারিখটা হচ্ছে 23শে জুন 1789। এই তারিখে রাজা আমাদের ষোড়শ লুই বুর্ববংশের রাজা, তিনি কিন্তু তৃতীয় সম্প্রদায়ের কিছু কিছু দাবি মেনে নিয়েছিলেন, কিন্তু এর ফলেও তৃতীয় সম্প্রদায়ের ক্ষোভ প্রশমিত হয়নি। ইতিমধ্যেই যাজক সম্প্রদায়ের 39 জন এবং অভিজাত সম্প্রদায়ের 47 জন উদারপন্থী সদস্য তৃতীয় সম্প্রদায়ে যোগদান করলে পরিস্থিতি আরো জটিল হয়ে পড়ে। বিষয়টা দেখো, যাজক সম্প্রদায় থেকে 139 জন এবং অভিজাত সম্প্রদায় থেকে 47 জন কিন্তু আমাদের থার্ড এস্টেটে কিন্তু যোগদান করেছিল তৃতীয় সম্প্রদায়। এই যোগদান করার ফলে তৃতীয় সম্প্রদায়ের কিন্তু শক্তি তো অবশ্যই বৃদ্ধি পায় এবং এর সাথে পরিস্থিতি আরো জটিল হয়ে পড়ে। এই অবস্থায় ভীত রাজা নতি স্বীকার করে 27শে জুন 3টি সম্প্রদায়ের একত্রে বসা এবং মাথাপিছু ভোটাধিকার মেনে নেন। আবার একবার বলি, কি বললাম? এই অবস্থায় ভীত রাজা নতি স্বীকার করেন এবং 27শে জুন 3টি সম্প্রদায়ের একত্রে অধিবেশনে বসা এবং মাথাপিছু ভোটাধিকারের দাবি মেনে নেন। 1789 খ্রিস্টাব্দের 27শে জুন সংঘটিত এই ঘটনাকেই বুর্জুয়া বিপ্লব বলা হয়। এই সময় থেকেই বুর্জুয়া শ্রেণী বিপ্লবের প্রধান নিয়ন্ত্রকে পরিণত হয়। তাহলে বিষয়টা একবার এখান থেকে বোঝো যে ফ্রান্সের যে বিপ্লব, ফরাসি বিপ্লব 1789 খ্রিস্টাব্দে, এই বিপ্লবের কিন্তু প্রথম ভাগে একদম ছিল বুর্জুয়ারা। তারা কোন সময় থেকে বিপ্লবের নেতৃত্ব পায়? এই সময় থেকে। আর বুর্জুয়া বিপ্লব কবে সংঘটিত হয়েছিল? 27শে জুন 1789 খ্রিস্টাব্দে কিন্তু বুর্জুয়া বিপ্লব এটা হয়েছিল। আর যেটা লিখছি দেখো, এই সময় থেকে বুর্জুয়া শ্রেণী বিপ্লবের নেতৃত্ব দিতে শুরু করে। অর্থাৎ বুর্জুয়া বিপ্লব 1789 খ্রিস্টাব্দের 27শে জুন, এবং এই বিপ্লবের মাধ্যমেই বুর্জুয়া শ্রেণী তারা ফরাসি বিপ্লবের একদম অগ্রভাগে চলে আসে। তাই এই হচ্ছে বিষয়। যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখলে তারা আশা করছি পজ করে করে নোটস নিয়েছো, এবং যদি ভালো লেগে থাকে তাহলে হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, কারণ এরপরে প্রচুর টপিক রয়েছে, এরকম গুরুত্বপূর্ণ টপিক রয়েছে, পরীক্ষার আগে সাজেশন জাতীয় জিনিস রয়েছে ইত্যাদি, তাহলে খুব সহজেই তোমরা পেয়ে যাবে। তা আজ এ পর্যন্তই। আবার খুব গুরুত্বপূর্ণ কিছু টপিক যেমন বাস্তিল দুর্গের পতন, সেপ্টেম্বর হত্যাকাণ্ড ইত্যাদি নিয়ে খুব শীঘ্রই হাজির হব এই চ্যানেলে।